হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জীববিজ্ঞানের আরেকটা ক্লাসে। আহ, হ্যাঁ, পিছনে আমার স্কাল। আচ্ছা, সবাই একটু ক্লাসে চলে আসো। আজকে তো সবার ছুটি, আশা করি আজকে আর বলবা না স্কুল আছে স্কুল আছে, আজকে সবার তো ছুটি তাই না? আজকে স্টার সানডে ছুটি সবার। আচ্ছা, আর তোমরা হচ্ছে এসএসসি 27 ব্যাচ, ওকে? আজকে আমার একটা খুব ভালো মন আছে, আজকে আমি চিন্তা করছি যে তোমাদেরকে পড়াশোনার একটা গাইডলাইন দিব। এই ভিডিওটা আসলে আমি করতে চাইছি আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড হচ্ছে পেজের জন্য, মানে এক কথায় তোমাদের জন্যই করতে চাইছি। বাট হঠাৎ করে আমার মনে হলো যেহেতু তোমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, সো তোমাদেরকে এটা আগে দেওয়া উচিত এবং ক্লাসের মধ্যে বললে এটা খুব সুন্দরভাবে বলতে পারবো আমি। তো এই কারণে আমি হচ্ছে তোমাদেরকে আজকে এটা বলবো। তো তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের যে লিঙ্গ নির্ধারণ এবং হচ্ছে আমাদের জেনেটিক যে ডিসঅর্ডারগুলো আছে এগুলা হচ্ছে তোমরা একটু রিডিং পড়বা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তোমরা কি আজকে বইয়ের ওই অংশটা এগেইন পড়বা? মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে বইয়ের ওই অংশটা আমি তোমাদেরকে, মানে অপশন 1 হচ্ছে যে লিঙ্গ নির্ধারণ এবং হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার যেটা, সেটা কি তোমরা এগেইন পড়বা? আমি এটা বই থেকে পড়াই দিব, বাট এটা কি তোমরা আজকে পড়বা কিনা, মানে এটা এই জন্য জিজ্ঞেস করছি কারণ আমি গতকালকে যে মানে গত ক্লাসে যে ক্লাস নিয়েছি সেটাতে তোমাদের অলরেডি ওই অংশ হয়ে গিয়েছে। এটা জাস্ট আমি আমার এন্ড থেকে ওটা আবার পড়াই দিব, যেন হচ্ছে তোমরা মানে বই পড়তে গিয়েও কোনো ধরনের প্রবলেম ফেস না করো। আর আরেকটা অপশন আছে হচ্ছে আমাদের এই অধ্যায়ের শুধুমাত্র ওই যে আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ছাড়া একটা অংশ বাদ আছে, সেটা হচ্ছে আমাদের জৈব অভিব্যক্তি বা বিবর্তনের যে অংশটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাদের কাছে সাউন্ডের সমস্যা মনে হচ্ছে তারা হচ্ছে স্ট্রিম 5-এ গিয়ে হচ্ছে ক্লাস করতে পারো, ওকে? ওকে, তারা একটু অ্যাপ থেকে বেরোয় গিয়ে স্ট্রিম 5-এ গিয়ে ক্লাস করবা। আচ্ছা, ডিএনএ টেস্টিং আজকে পড়াবো না, ওটা সবার লাস্টে পড়াবো। বাট এই অধ্যায়ের আরেকটা যে অংশ আছে সেটা হচ্ছে জৈব অভিব্যক্তি, বা এই অংশটারই আগে নাম ছিল হচ্ছে বিবর্তন, যেন বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে নামটা চেঞ্জ করা হয়েছে। সো এনিওয়ে, নাম চেঞ্জ করলে আসলে কোনো যায় আসে না, উই কান্ট চেঞ্জ হিস্ট্রি। এটার বিবর্তনই পড়তে হবে, জাস্ট ধর্মীয় পার্সপেক্টিভ থেকে অথবা কন্ট্রোভার্সি ক্রিয়েট যেন না হয় সেই কারণে নামটা চেঞ্জ করা হয়েছে। সো এনিওয়ে, আমি যেটা বলতেছিলাম সেটা আবার বলি, সেটা হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে লিঙ্গ নির্ধারণ এবং হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, আমি বই থেকে লাইন বাই লাইন পড়াই দিব, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে জৈব অভিব্যক্তি এবং বিবর্তন, আজকের ক্লাসে পুরোটা শেষ করব, বই পড়াই দিব। এখন তোমরা আমাকে বলো যে আমি কোনটা পড়াবো আজকের ক্লাসে, তোমরা যেটা বলবা আমি সেটা পড়াবো। আমি কমেন্ট দেখে বোঝার চেষ্টা করব, সবাই একটা কমেন্ট একবার করবা, দুইবার করবা না, প্রথম কথা হচ্ছে এটা। যদি কমেন্ট দেখে বুঝতে পারি তো ফাইন, না হলে পোল দিব। পোল দিলে পার্সেন্ট হিসাব করতে পারবো। আমি কিন্তু নাম সহ দেখতেছি, সো কেউ যদি দুইবার কমেন্ট করো, ওর সহ আরো 2টা কমেন্ট ওর কাটা। একবার কমেন্ট করবা, টু লিখলেই হবে না, একবার টু একটা আইডি থেকে এনাফ। আচ্ছা, তার মানে আমি ধরে নিতে পারি, আই এম সো হ্যাপি, আমি ধরে নিতে পারি যে তোমাদের কালকে যে ক্লাসটা আমি করাইছিলাম সেটা তোমরা বুঝতে পারছো, তোমরা বই পড়ে বুঝতে পারছো। বাট যারা পারো নাই বা যাদের মনের মধ্যে একটু কনফিউশন আছে তাদের চিন্তা করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আমি যদি আজকে জৈব অভিব্যক্তি পর্ব 5-এ পড়াই দেই, তাহলে পর্ব 6-তে পুরো বইটা রিভিউ হবে, অধ্যায়টা আর কি। তো পুরো অধ্যায়টা যখন রিভিউ হবে তখন অটোমেটিকলি ওই ডিএনএ টেস্ট, তারপরে হচ্ছে ওই অংশটা, ওগুলো আমি সব পড়াই দিব, থ্যালাসেমিয়া এটা সেটা, ওগুলো সব আমি যেগুলো যেগুলো অংশ যেভাবে যেভাবে পড়ানো দরকার আমি সেটা পড়াই দিব। সো আসলে আই এম হোপিং যে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের 5-এ সমস্যা হলে 5-এ দরকার নেই, যেটাতে দেখতে পাচ্ছ সেটাতে করো। তাও যদি কারো সমস্যা, আমি বারবার বলছি যে ফেসবুকে ক্লাস করবা,
অ্যাপে দরকারই নাই ক্লাস করার, ঠিক আছে? যদিও এটা বলা এভাবে ঠিক না, বাট আমি চাই আমার স্টুডেন্টরা শান্তিতে ক্লাস করুক। সো তোমরা মানে বাদ দাও, অ্যাপ বাদ দাও, তোমরা হচ্ছে ইয়েতে ক্লাস করো, ফেসবুকে ক্লাস করো, ঠিক আছে? কারণ এই মানে তোমাদেরও যেরকম রোজ রোজ সাউন্ডের সমস্যা নিতে ভালো লাগে না, একটা টিচার যে দাঁড়ায় পড়ায় তার জন্য আরও এটা প্যাথেটিক। এই ফেসবুক আসবে না কেন? ফেসবুক থেকে তো আমার অ্যাপ থেকে, আমার আইডি থেকে লাইভে গেছে, এইটা আবার পিটন দিব কিন্তু। আচ্ছা ফেসবুক মানে এই ফেসবুক নাই, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি। আমি বলছি ফেসবুক নাই মানে ফেসবুকে ক্লাস নাই, বুঝতে পারছি, ঠিক আছে? পিটন দিব একটা। আমি ফেসবুকের কমেন্ট দেখি না, দুইটা কমেন্ট একদম পাশাপাশি দেওয়া, আমি দুইটা কমেন্টই দেখতে পাই একসাথে। এটা তোমাদের মনের ধারণা যে আমি ফেসবুক দেখি না, বা অন্য টিচাররা হয়তো শুধু ইয়ে দেখে, আমি সব কমেন্ট দেখি, ঠিক আছে? তো চলো শুরু করি, শুরু করব। আচ্ছা থামো দেখতেছি। আচ্ছা ঠিক আছে, কি বলবো? কিছু বলবো? আচ্ছা কিছু বলতেছি। আচ্ছা চলো আমরা পড়াশোনা করি, হ্যাঁ? চলো আমরা জৈব অভিব্যক্তি অংশে যাই। আচ্ছা তোমরা কি জানো যে হচ্ছে আমাদের বিবর্তনের জনককে? এই যে জৈব অভিব্যক্তি যে অংশটা, আমাদের তো এই অধ্যায়ের দুটো অংশ, একটা হচ্ছে জীবের বংশগতি, যেটার জনক হচ্ছে বা বংশগতিবিদ্যার জনক হচ্ছে ডারউইন, সরি ডারউইন না, মেন্ডেল। বাট ডারউইন বানান হয় নাই, হ্যাঁ, ডারউইন, ডিই লিখছে কে জানি, ডিএ হবে, ওকে? ডারউইন, ডারউইন হচ্ছে আমাদের বিবর্তনবিদ্যার জনক, হ্যাঁ? এবং উনি কিন্তু অনেক মানে অসম্ভব লেভেলের ট্যালেন্টেড একজন বিজ্ঞানী ছিলেন। আমাদের তো মনে করো বর্তমান সিচুয়েশন অনুযায়ী বা এখনকার প্রেক্ষাপট অনুযায়ী আমরা আসলে একটা সাবজেক্ট পড়তে গিয়ে কাত হয়ে যায়, বাট হচ্ছে ডারউইন হচ্ছে একসাথে ল পড়ছেন, উনি অ্যানাটমি পড়ছেন, উনি এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা করছে, বায়োলজি নিয়ে তো করছে, এটা তো খুবই অবভিয়াস ব্যাপার, ম্যাথ নিয়ে পড়াশোনা, অনেক কিছু নিয়ে পড়াশোনা করছে। আর ওই সময় মানুষের জ্ঞান আহরণের ইচ্ছাটাকে, মানে ওই সময় যেহেতু মানুষের শিক্ষা আহরণের প্রতি এতটা সবার আগ্রহ ছিল না, কিছু সংখ্যক লোকেরই আগ্রহ ছিল, তো যে যত বেশি হচ্ছে সাবজেক্ট পড়াশোনা করতে চাইতো সে তত বেশি সাবজেক্ট পড়াশোনা করতে পারতো। ওনার বাবার ইচ্ছা ছিল যে উনি হচ্ছে লয়ার হবে, তো বা ব্যারিস্টার হবে এক কথায়, তো সেখান থেকে সে হচ্ছে ল নিয়ে পড়াশোনা করছে। বাট ওনার প্রকৃতি বা এনভায়রনমেন্টের প্রতি একটা টান ছিল, এই কারণে একটা ফেমাস জাহাজ আছে, সেটার নাম হচ্ছে বিগল জাহাজ, ওটাতে করে উনি প্রায় 14 বছর ধরে
হচ্ছে ভ্রমণ করছে এবং ওই ভ্রমণকালে উনি এনভায়রনমেন্ট রিলেটেড অনেক কিছু হচ্ছে আবিষ্কার করছে এবং উনি যেই জায়গাতে ভ্রমণ করছিলেন সেটার নাম হচ্ছে মানে যেই দ্বীপপুঞ্জতে অনেকগুলো দ্বীপপুঞ্জ একসাথে সেটার নাম হচ্ছে গ্যালাপাগোস আইসল্যান্ড বা হচ্ছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। এটা বইতেও আছে, এগুলো কিন্তু সব বইয়ের কথা। এক্সট্রা হয়তো দুই একটা কথা বলতেছি, এটা হচ্ছে আমি যখন পড়াশোনা করছি সেখান থেকে যেটুকু একটু শিখছি এটা বলতেছি, হ্যাঁ। বাট মোটামুটি লার্জ স্কেলে তোমার হচ্ছে জানতে হবে, কারণ তোমার রেসপেক্টটা আসতে হবে। আমরা যখনই বিবর্তন পড়তে যাই, জৈব অভিব্যক্তি পড়তে চাই, আমরা ধর্মটাকে খুব বেশি ওর ভেতরে নিয়ে চলে আসি এবং হচ্ছে আমরা ডারউইনকে গালাগালি করি, এটা করা যাবে না। উনি কিন্তু অসম্ভব লেভেলের ট্যালেন্টেড বিজ্ঞানী ছিলেন। ইভেন উনি মেন্ডেল ছিলেন একজন পরিশ্রমী বিজ্ঞানী, উনি প্রচুর পরিশ্রম করছে জীবনে। মানে তোমরা ভাবতে পারো যে মটরশুঁটি একটা গাছ, ওইটার উনি হচ্ছে বীজ কেমন, ওইটার ফল কেমন, ফলের কালার কেমন, ফলের শেপ কেমন, গাছের শেপ কেমন, গাছের এই যে এত কিছু উনি পুরোপুরি ম্যাথমেটিক্যালি এক্সপ্লানেশন করছে, অর্থাৎ ম্যাথ দিয়ে উনি বোঝার চেষ্টা করছে যে হচ্ছে কিভাবে মানে জিনটা কাজ করে। স্ট্যাটিক্স আছে না, তোমরা ওই যে ক্লাস 10-এ আমাদের ম্যাথের যে 17 নম্বর চ্যাপ্টার আছে পরিসংখ্যান, এটা যে পড়াশোনা করো, এই পরিসংখ্যানটা দিয়েই উনি মূলত ওই যে পরিসংখ্যানে দেখো গ্রাফ, গড়, মধ্যক, প্রচুরক এগুলো পড়ো, এই সকল জিনিস ব্যবহার করেই ডারউইন হচ্ছে মূলত জিন বা জিন তত্ত্ব রিলেটেড ভেজাল মানে ঝামেলাগুলো হচ্ছে মিটাইছিল। আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে মেন্ডেল এইভাবে অনেক পরিশ্রম করছিলেন, উনি অনেক ধৈর্যশীল ব্যক্তি ছিলেন, অ্যাট দ্য সেম টাইম উনি অনেক লাকি ছিলেন যে উনি এটার মাধ্যমে ওনার পরীক্ষাটা সফল করতে পারছেন। কারণ আসলে বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট ম্যাক্সিমাম কেসেই ফেলিওর হয়, খুব রেয়ার কেসে হচ্ছে এগুলো হচ্ছে সফল হয়। বাট ডারউইনের কথা যদি বলো, উনি আসলে অসম্ভব ট্যালেন্টেড ছিলেন, উনি প্রকৃতিকে খুব ভালোভাবে হচ্ছে অবজার্ভ করতেন। তো আজকে আমরা হচ্ছে এই জীবের জৈব অভিব্যক্তি তত্ত্ব বা জৈব অভিব্যক্তি এটা সম্পর্কে খুবই ডিটেলসে খুবই ভালোভাবে হচ্ছে শিখবো, হ্যাঁ। কারণ এই অংশটা আমি যখন শিখছি আমার হচ্ছে অনার্স লেভেলে, তখন এটার প্রতি আমার আগ্রহ অনেক বেশি বেড়ে গেছে, যেটা আমি ইন্টারেও তো তোমাদের এই অংশটা আছে, হ্যাঁ। আচ্ছা, তোমাদের স্ট্রিম 5টা একটু চেক করতে পারো, এটা হচ্ছে আই থিঙ্ক এবার ঠিক হয়ে গেছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তো হচ্ছে একটু চেক করতে পারো, ওকে। তো চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, আমি একদম লাইন বাই লাইন যাব, কারণ আমি বলতেছি আমার শুরু থেকে ইচ্ছা যে আমি হচ্ছে জৈব বিভক্তি অংশটা খুব ধরে ধরে তোমাদেরকে পড়াবো, ওকে ওকে। আর যাদের ওইসব ভেজাল ভাল লাগতেছে না তারা ফেসবুকে ক্লাস করো, ঠিক আছে, ফাইন। আচ্ছা, বৈচিত্র্যময় পৃথিবীতে আমরা যেসব জীবের সঙ্গে পরিচিত তাদের মধ্যে প্রায় 13 লক্ষ প্রাণী এবং 4 লাখের মতো উদ্ভিদ প্রজাতিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এই সংখ্যাটা তুমি এক এক সময় এক এক জায়গায় ইভেন গুগল করলেও এক একবার এক এক রকম সংজ্ঞা শিখবা, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। সো এক সময় মানুষের ধারণা ছিল পৃথিবী অপরিবর্তিত, অর্থাৎ সৃষ্টির আদিতে পৃথিবীর যে আকার বা আয়তন ছিল তার কোনো পরিবর্তন ঘটেনি। তারা ভাবতো আদি জীবজগতের সঙ্গে বর্তমানকালের জীবজগতের কোনো পার্থক্য নেই। তোমরা একটু মাথায় রাখো, আমি যে যে লাইনগুলো পড়তেছি যদি ইম্পর্টেন্ট মানে তোমাদেরকে আমি পড়াই দিচ্ছি, যদি ইম্পর্টেন্ট হয় সেটা আমি মনে রাখতে বলবো, ইম্পর্টেন্ট না হলে তোমাদের এই লাইন আর নিজের থেকেও পড়ার দরকার নাই, ঠিক আছে। হ্যাঁ, দাগাই দিব আমি ইম্পর্টেন্ট লাইন, এটাই হচ্ছে কথা। তো তারা ভাবতো এটা জাস্ট আমরা এমনি রিডিং পড়ছি, কিন্তু হ্যাঁ এখানে কিছু বোঝানো থাকলে আমি বুঝাবো, না হলে আমি স্কিপ করে যাচ্ছি। আদি জীবজগতের সঙ্গে বর্তমানকালে জীবজগতের কিন্তু তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে জেনোফেন নামের একজন বিজ্ঞানী প্রথম কতগুলো ফসিল আবিষ্কার করেন। তাহলে আমরা এখানে জাস্ট এই লাইনটা পড়বো যে জেনোফেন এবং হচ্ছে ফসিল বা জীবাশ্ম। আমরা যদি প্রথম অধ্যায় পড়ে থাকি, তোমরা প্রথম অধ্যায়ের ক্লাস আমার কাছে করেছো, ওখানে কিন্তু আমি তোমাদেরকে জীবাশ্ম বা ফসিল কি বলেছি। তারপর আমি এখন বলতেছি জীবাশ্ম মানে জীবের
অশ্ব। অশ্ব মানে কি? অশ্ব মানে হচ্ছে অংশ বা ধ্বংসাবশেষ। তো এই যে জীবের যে অংশ বা ধ্বংসাবশেষ, এটা মাটির নিচে পাওয়া যায়, মানে একটা মৃত জীব যেটাকে মাটির নিচে পাওয়া গেছে, এবং সেখান থেকে আমরা ধারণা করতেছি যে হ্যাঁ এরকম জীব আগে ছিল, যেরকম হচ্ছে ডাইনোসর, তাই না? ডাইনোসর কিন্তু আমরা কেউ সচক্ষে দেখি নাই, বাট ডাইনোসরের আমরা ধ্বংসাবশেষ পাইছিলাম, মানে মাটির নিচে ডাইনোসরের হাড়, কঙ্কাল, শেপ, সাইজ এগুলো পেয়েছিলাম। এইটাকে হচ্ছে আমরা জীবাশ্ম বলতেছি। তো জেনোফেন জীবাশ্ম আবিষ্কার করেন, আমরা জাস্ট এইটুকু মনে রাখবো, জেনোফেন এবং জীবাশ্ম, ডান, এর বেশি কিছু না। তো উনি প্রমাণ করেন যে জীবদেহের আকার অপরিবর্তনীয় নয়, অর্থাৎ অতীত এবং বর্তমান যুগের জীবদেহের গঠনে যথেষ্ট পরিবর্তন হয়েছে। এখানে আমাদের একটু বুঝতে হবে, অর্থাৎ জীবদেহের আকার কিন্তু পরিবর্তন হয়। একটা জীবদেহ, মনে করো আমি যদি আমাদের এখানে একটা তত্ত্বের কথা বলছি, জিরাফের কথা, ধারণা করা হয় জিরাফের গলা সারা জীবনই এত লম্বা ছিল না। জিরাফের গলা প্রথমে হচ্ছে একটু শর্ট ছিল, সময়ের বিবর্তনে জিরাফের গলাগুলো লম্বা হতে শুরু করলো। হ্যাঁ, তুমি একটা জিনিস একটু চিন্তা করে দেখবা, তুমি যদি প্রতিদিন এই আঙ্গুলটাকে এরকম রাখো, বেশি দিন রাখো, তুমি যদি 24 ঘন্টায় আঙ্গুলটাকে এভাবে করে রাখো, 25 নম্বর ঘন্টায় গিয়ে তোমার আঙ্গুলটা হার্ডলি এমন হবে, ঠিক আছে? তো বাচ্চা যখন জন্মগ্রহণ করে, দেখবা যে বাচ্চাদের হাত, নাক এগুলো হচ্ছে সব ছেক দেওয়া হয়, মানে হচ্ছে আগুনের তাপ দেওয়া হয়, বা এগুলো টানাটানি করা হয়, বিশেষ করে নাক খুব টানা হয়, যেন নাক হচ্ছে কারোর বোচা হয় না, যে এই কাজগুলো করা হয় না। তার মানে ও যেমন করে জন্মাক না কিনা, ওর সময়ের সাথে সাথে ওর ইচ্ছা এবং ওর পরিশ্রম এবং চেষ্টার মাধ্যমে বা পরিবেশের প্রভাবের মাধ্যমে ওর শেপ এবং সাইজ কিন্তু পরিবর্তন হতে পারে। এখান থেকেই পরে এই কনসেপ্টটা চলে আসে যে মনে করো ছাগল আর গরু, এর মধ্যে কিন্তু বেশ ভালো পার্থক্য আছে, বাট লার্জ স্কেলে আমরা যদি ধরি, আমরা শুধু এইটুকু বুঝি যে ছাগল হচ্ছে ছোট সাইজ হয় এবং গরু হচ্ছে বড় সাইজ হয়। তো এমনও তো হতে পারে যে ছাগলের আকার পরিবর্তন হতে হতে, মানে ছাগল বড় হতে হতে একটা সময় এমন একটা স্টেজে আসছে যেটাকে আমরা ছাগল বলতে পারছি না, সেটাকে আমরা গরু বলতে হচ্ছে। তো এইটাই বলে বিবর্তন বিদ্যা, যে সময়ের সাথে সাথে জীব পরিবর্তন হয়, জীবের সাইজ, শেপ, আকার, আকৃতি, এক কথায় এগুলো পরিবর্তন হয়, এবং এক সময় সে জীবটা মানে একটু অন্য রকমের হয়ে যায়, তখন সেটাকে আমরা ওই আগের জীব বলতে পারি না। তোমরা দেখবা অনেক সময় কিন্তু, ইভেন আমি নিজেও বলতেছি, আমি ছোটবেলায় যে স্বাদের ইলিশ মাছ খাইছি, এখন কিন্তু সেই স্বাদের ইলিশ মাছ পাওয়া যায় না। দেখা যাচ্ছে পরিবর্তন হতে হতে ইলিশ মাছের মানে স্বাদ আসলে এখন এমন হয়েছে, পরে দেখা যাবে ইলিশ মাছের স্বাদটা কিছুটা চাপিলা মাছের মতো হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে মানে স্বাদ লেস হইতে হইতে এটা একসময় রুই মাছের মতো হয়ে গেছে, এটা হইতেই পারে। তো আগে এরকম ঘটনা অনেক বেশি ঘটতো, এবং সেইটা থেকেই বিবর্তনবাদের সূচনাটা হয়। তোমরা কনসেপ্টগুলো একটু আস্তে আস্তে ধরতে পারবা। তো যেটা বলছিলাম, যে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রমাণ করেন যে জীবজগতের বিভিন্ন জীবের ভিতরে এক শ্রেণীর জীব অন্য শ্রেণীর জীব থেকে উন্নত, এবং সেই জীবগুলো তাদের পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে বিবর্তন বা জৈব অভিব্যক্তি, দেখছো বললাম না, ইউ কান্ট স্কিপ, মানে তুমি জৈব অভিব্যক্তি বলে বলে বিবর্তন টপিককে স্কিপ করতে পারবা না, কারণ বিবর্তন বিবর্তনই মাধ্যমে ক্রমাগত পরিবর্তন এবং রূপান্তর হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। সাধারণত এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, জৈব অভিব্যক্তি একটি মন্থর এবং চলমান প্রক্রিয়া। তোমাদেরকে বুঝতে হবে যে বিবর্তন কি বা বিবর্তন কাকে বলে। বিবর্তন হচ্ছে অনেক দিন ধরে ঘটা এবং খুবই ধীর গতিতে ঘটা একটা পরিবর্তন। এই পরিবর্তনটা হঠাৎ করে একদিনে হয় না, খুবই স্লো প্রসেসে ঘটে। আচ্ছা, প্রীতম প্রশ্ন করেছে মানুষের গলাও কি এভাবে লম্বা হয়ে যাবে? ভেরি গুড কোশ্চিন। মানুষের গলা কি লম্বা হওয়ার দরকার আছে কিনা এটা চিন্তা করতে হবে। জিরাফের গলা কেন লম্বা হলো? কারণ জিরাফ গাছের যে পাতাগুলো খাবে সে পাতাগুলো উপরে ছিল, এই উপরে থাকার কারণে ও এইভাবে গলা উঁচা করে করে খেত, এবং এই জিরাফের কনসেপ্টটাও ডারউইন থেকে আসছে। কিভাবে আমি বলি, ডারউইন যখন গ্যালাপাগোস আইল্যান্ডে যায়, উনি 2 ধরনের কচ্ছপ দেখে। এক ধরনের কচ্ছপ দেখে যারা হচ্ছে সাগরের পাড়ে, সাগরের কাছে থাকে,
তারা হচ্ছে সাগর থেকে বিভিন্ন খাবার খায়। তো তোমরা এই কনসেপ্টটা চিন্তা করো, যে সাগর থেকে খাবার খাবে তার কিন্তু গলা উঁচা করার দরকার নাই, উল্টা তার গলা নিচু করতে হবে। বাট যারা একটু স্থলে আছে, মানে সাগর পাড় থেকে একটু দূরে আছে, বন জঙ্গলে আছে, তারা কিন্তু উপরে গাছপালার পাতা বা ফল খাওয়ার চেষ্টা করে, কারণ আমরা জানি ফলগুলো সাধারণত একটু উপরের দিকে থাকে। ওইটা করার কারণে উনি দেখলো যে একই আইল্যান্ডে দুই রকমের, বা দুইটা আইল্যান্ডে মনে করো দুইটা আলাদা আলাদা দ্বীপ, দুই রকমের হচ্ছে কচ্ছপ। এক কচ্ছপের হচ্ছে গলা অনেক লম্বা, আর এক কচ্ছপের গলা হচ্ছে চিকন। একইভাবে আমার হচ্ছে অনার্সের একটা প্রেজেন্টেশন টপিক ছিল, সেটা হচ্ছে একটা পাখি। এই যে পাখিটা, এক একটা পাখি মানে সেম প্রজাতির, ঠোঁট এক এক রকম। তোমরা চিন্তা করে দেখো, যেই পাখিটা বড় বড় বাদাম কাঠ জাতীয় ফল খায়, ওদের ঠোঁটটা কি হবে? মোটা হবে না। যেই পাখিটা কাঠ থেকে পোকা বের করে করে খায়, তার ঠোঁট কিন্তু সূচালো হবে। সূচালো হবে না, বলো? তো এইভাবে কিন্তু এক একটা হচ্ছে মানে এক একটা পাখির এক এক রকম শেপ আছে। আমি ওই ছবিটাও তোমাদের দেখাই দিব, যে কিভাবে হচ্ছে এক একটা পাখির শেপ হচ্ছে আমাদের এক এক রকম, ঠিক আছে? তো এই যে এই পরিবর্তনটা সব সময় এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। আচ্ছা, তো এইবার আমরা যেটা পড়ি একটু দেখি যে আমাদের কি বলতেছে। এখানে বলতেছে যে পৃথিবীটা কিভাবে সৃষ্টি হয়েছে। আচ্ছা, এইটুকু তো তোমরা বুঝলা যে আমি বিবর্তন কাকে বলে বলতেছিলাম। তো বিবর্তন হচ্ছে খুবই মন্থর, মানে খুবই স্লো এবং হচ্ছে চলমান প্রক্রিয়া, এবং এর মাধ্যমে গঠনগতভাবে সরল জীবন থেকে ধীরে ধীরে জটিল জীবনের উৎপত্তি হয়েছে। আমরা জানি আমাদের আগের যেসব প্রাণীগুলা ছিল তারা অনেক সরল ছিল, এককোষী ছিল, এককোষী থেকে কিন্তু আস্তে আস্তে বহু কোষের উৎপন্ন হয়েছে। তো এটাকে এখানে ইন্ডিকেট করছে যে সরল থেকে জটিল হয়েছে। তবে খুব কম প্রক্রিয়ায় সময়ের মধ্যে জৈব বিভক্তি সংঘটিত হওয়ার নজিরও বর্তমান। আচ্ছা, এবার আমরা একটু পৃথিবী সম্পর্কে পড়ব, যে প্রায় 450, এই সংখ্যাগুলো পড়া দরকার নাই, 450 বছর, 450 কোটি বছর আগে সূর্য থেকে সৃষ্টি হয় এই পৃথিবী একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল। অর্থাৎ অনেক বছর আগে পৃথিবী একটা উত্তপ্ত আগুনের গোলা ছিল, এবং এই গ্যাস পিণ্ড ক্রমাগত, এই আগুনটা ক্রমাগত তাপ বিকিরণ করতে আসে। যেরকম তুমি যদি একটা কাপে চা রেখে দাও, সে চাটা আস্তে আস্তে ঠান্ডা হবে, একইভাবে এই আগুনের গোলাটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, এবং উত্তাপ কমে যাওয়ায় ক্রমশ ঘনীভূত হয়ে, এবং আস্তে আস্তে যখন তাপটা হচ্ছে কমে যাচ্ছে, আমরা জানি যে তাপ দিলে কি হয়, যে কোনো জিনিস প্রসারণ হয় বা বড় হয়। আর যখন তাপ কমে যায়, মানে যখন ঠান্ডা হয়, তখন যে কোনো জিনিস হচ্ছে জমাট বাঁধে বা ঘনীভূত হয়। তো এই ঘটনাটা এখানেও ঘটে। পরে এই পিণ্ডটি বাইরের দিক থেকে ভেতরের দিকে ক্রমশ কঠিন হতে থাকবে, কারণ একটা জিনিস বাইরে আগে ঠান্ডা হবে, দেন ভেতরে পরে ঠান্ডা হবে। এটাই তো নিয়ম, তাই না? যেহেতু বাইরে আগে হচ্ছে আমাদের পরিবেশের সংস্পর্শে আসবে, সো বাইরে আগে ঠান্ডা হবে, দেন ভেতরে অল্প হচ্ছে দিগন্ত মিষ্টি। কোরআন মতে 18,000 মাখলুকাত, তবে 13 লক্ষ প্রাণী ও 4 লক্ষ প্রাণী বই অনুযায়ী। তবে কি কোরআন ভুল? শুধু জানার জন্য প্রশ্ন করলাম। অবশ্যই আমরা যখন বিবর্তন পড়ি আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আসে, বাট কোরআনের এই রেফারেন্সটা আমি জানি না যে 18,000 মাখলুকাত এটা হচ্ছে মানে কোরআনে আছে কিনা, এটা আমি জানি না। আমি প্রথম তোমার থেকে শুনছি, আমি এর আগে জানি না। আর অবশ্যই একজন মুসলমান হিসেবে আমি তো কখনোই বলবো না কোরআন ভুল, কিন্তু বিজ্ঞানীরা একটা একটা করে প্রজাতি আবিষ্কার করতে 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 এই লেভেলে গেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যে কোনো একটা লাইন দেখার সাথে সাথে সেটার একটা ঠাস করে একটা ব্যাখ্যা বানায় ফেলি। এখন বিজ্ঞানীদের প্রজাতি আর কোরআনের প্রজাতির সাথে এটা রিলেট আছে কিনা সেটাও বুঝতে হবে, সেই কোরআনের এক্সাক্ট অর্থটা পড়তে হবে। এখানে কিন্তু সবসময় একটা জিনিস আমার সবসময় এটা মাথায় থাকে, আমরা কিন্তু কোরআনের ভাষা বুঝি না, আমাদেরকে যেই ভাষায় কনভার্ট করা হয় আমরা সেটাই বিশ্বাস করি। তো আমার মনে হয় যে কোনো জিনিসে বিশ্বাস করার আগে আমাদের এক্সাক্ট জিনিসটা আগে বোঝা উচিত, জানা উচিত, তারপরে কমেন্ট করা উচিত।
আর এটা তো আমি সবসময় আবারও বলছি যে মুসলমান হিসাবে তো আমি আমার কোরআনকে তো মিথ্যা কখনোই বলবো না, কারণ আমি যেটুকু একটু কোরআন পড়ছি টড়ছি, যা জানছি বুঝছি, আমি দেখছি যে এগুলো কতটা বেশি, মানে কোরআনের প্রত্যেকটা শব্দ অক্ষর কতটা বেশি হচ্ছে সঠিক। আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পরে এই পিণ্ড থেকে বাইরের দিকে ক্রমশ কঠিন হতে থাকে এবং জলীয় উদ্ভূত জলীয় বাষ্প থেকে মেঘের সৃষ্টি হয়। মানে বাইরে থেকে যে তাপটা বেরোয় যাচ্ছে সেই তাপটা থেকে আমাদের হচ্ছে মেঘের সৃষ্টি হয়। ওই রকম মেঘ থেকে বৃষ্টি হওয়ায় পৃথিবীর কঠিন বহিস্তরের জলভাগ এবং সমুদ্রের আবির্ভাব ঘটে। তার মানে সিচুয়েশনটা একদম আমি আঁকাই দিচ্ছি, বুঝো। এরকম একটা উত্তপ্ত গোলকপিণ্ড ছিল, এখান থেকে আমাদের হচ্ছে তাপ বিকিরণ হচ্ছে, বাহিরে থেকে ভেতরের দিকে ক্রমশ হচ্ছে ঠান্ডা হচ্ছে। বাট এই যে উত্তাপ, এই উত্তাপগুলো গিয়ে মেঘ তৈরি করছে এবং এই মেঘ থেকে আমাদের বৃষ্টি পড়ছে, একদম সিচুয়েশনটা এমন। এবং এখানে হচ্ছে পানি তৈরি হচ্ছে, পানি মানে সমুদ্র তৈরি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তোমরা কি এটা বুঝতে পারছো? যে কোনো কিছু যখন পড়বা এরকম ভাবে নিজের মধ্যে একটা ইমাজিনেশন করবা। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের সময় বিবর্তন পড়ছিলাম না, একদম সত্য কথা, যেটা আমি স্কিপ করে চলে গেছিলাম, কিন্তু এখন এখান থেকে অনেক কোশ্চিন আসে, শর্ট কোশ্চিন আসে। সো এই যে পানি পড়ছে এবং এখানে হচ্ছে আলটিমেটলি সমুদ্র তৈরি করছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরিবর্তনের ফলে বর্তমান জীববৈচিত্র্যের সৃষ্টি হয়েছে এবং এখানে আমরা এর পরের যে ইম্পর্টেন্ট লাইনটা পড়বো সেটা হচ্ছে জৈববিভক্তি বা বিবর্তন মানে হচ্ছে ইভলিউশন। ইভলিউশন একটা ল্যাটিন শব্দ, ইভলভেরি থেকে এসেছে এবং ইংরেজ দার্শনিক ও শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার প্রথম ইভলিউশন কথাটি ব্যবহার করেন। এখানে সবাই আবার আমার সাথে মারামারি করতে চলে আসো যে আপুর বিবর্তন হচ্ছে ডারউইন, এখানে কেন এটা? উনি সবার প্রথম যে শব্দটা ব্যবহার করছে, বাট এটা নিয়ে একদম এক্সেস লেভেলের কথাবার্তা এবং সব কিছুর বর্ণনা, এগুলো আমরা ডারউইনের জীবনী বা ডারউইনের বিভিন্ন বই, একটা বইয়ের কথা আমরা একটু পরেই পড়বো, অরিজিন অফ স্পেসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই বইটাতে ডারউইন হচ্ছে সবকিছুর ব্যাখ্যা দিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো এক সময় ইভেন আমরা ডারউইনের জীবনী সম্পর্কে একটা খুবই মজার ফ্যাক্ট জানি না। ডারউইন বই লিখে রাখছিলেন, বাট উনি হচ্ছে বইটা পাবলিশ করছিলেন না। উনি জানতেন যে উনি বইটা পাবলিশ করলে সমাজের মানুষজন ওনার প্রতি হচ্ছে বিরূপ করবে এবং ওনার অনেক প্রবলেম ফেস হবে। উনি শুধুমাত্র ওনার বউ বা ওয়াইফের কথা ভেবে এটা করছিলেন না, এবং পরে ওনার ওয়াইফই ওনাকে অনুপ্রেরণা দেন যে কোনো সমস্যা নাই, যে কোনো সমস্যা হলে আমি হচ্ছে মানে এটা নিতে রাজি আছি, তোমরা হচ্ছে মানে তুমি হচ্ছে বইটা পাবলিশ করো। বুঝতে পারছো? ঠিক আছে আপু, আপনি না পড়ে এত ভালো রেজাল্ট করে, একটা বিবর্তনবাদ না পড়ার কারণে কি ভালো রেজাল্ট আটকে যাবে? আর দ্বিতীয় কথা হচ্ছে বইয়ের 14টা চ্যাপ্টার আমি কখনোই ইকুয়াল প্রায়োরিটি দিয়ে পড়তাম না। আমি যেই কয়টা চ্যাপ্টার পড়তাম সেই কয়টা ভালো করে পড়তাম, সেখান থেকে কোশ্চিন আসতো সেটা লিখে আসতাম। আমি যে বাকিগুলো পড়িও নাই সেটা কেউ জানেও না, ঠিক আছে, জানবেও না, কারণ এই 14টা চ্যাপ্টার পড়ে কোনোটাই ভালো করে না পড়া, ওই পাবলিক আমি কোনোদিনও ছিলাম না। আচ্ছা, ইয়েস, হাউ রোমান্টিক, এটা আসলেই খুব রোমান্টিকের মতো হচ্ছে ঘটনা। যেহেতু তোমরা এমন অনেক টিচার পাবা যারা তোমাদেরকে বিবর্তন নিয়ে অনেক গালিগালাজ করবে। আমি বিবর্তন সম্পর্কে একদম অজ্ঞ ছিলাম, অনার্সের 4th ইয়ারে গিয়ে আমি বিবর্তন সম্পর্কে এত কিছু জানতে পারছি। তো আমার মনে হয় যে এটা আমার দায়িত্ব যে যতদিন তোমাদেরকে পড়াচ্ছি একটু হলেও তোমাদেরকে জ্ঞানের আলো দেওয়া। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, এখানে ওই সেম কথাই বারবার বলবে যে জটিল থেকে উন্নত প্রজাতির উদ্ভব ঘটে। তাহলে এই যে দেখো, যে ধীর, এই সংজ্ঞাটা আমরা শিখব, যে ধীর অবিরাম মানে কন্টিনিউয়াস চলমান পরিবর্তন দিয়ে কোনো সরলতম নিম্ন শ্রেণীর জীব থেকে জটিল এবং উন্নতর নতুন প্রজাতির বা জীবের উদ্ভব ঘটে, তাকে বিবর্তন বা অভিব্যক্তি বা ইভলিউশন বলে। এখন ধর্মের সাথে এটার কন্ট্রাডিকশনটা এক্স্যাক্টলি কোথায় আমি বলি। আমরা সবাই জানি যে আল্লাহ প্রজাতি সৃষ্টি করে, অর্থাৎ আল্লাহ গরুর মতো একটা প্রজাতি সৃষ্টি করেছে, মানুষের মতো একটা প্রজাতি সৃষ্টি করেছে, আম কাঁঠাল জাম এগুলো সব আল্লাহ সৃষ্টি করেছে, এইটা আমরা বলি। এখন বিবর্তনের এই জায়গাতে এসে কনফ্লিক্টটা যেই জায়গাতে বাঁধে, যে বিবর্তন বলেছে যে গরু মানে ছাগল থেকে গরু সৃষ্টি হয়ে গেছে, ছাগল থেকে গরু সৃষ্টি হয়ে গেছে, বিবর্তনের কনসেপ্টটা হচ্ছে কিছুটা এমন। কিন্তু আমার কনসেপ্ট হচ্ছে, হ্যাঁ ছাগল থেকে গরু সৃষ্টি হয়েছে, বাট আল্লাহর ইচ্ছা ছাড়া এই পৃথিবীর তো একটা পাতাও নড়ে না।
তো আল্লাহ যদি না চাইতো তাহলে কি ছাগল থেকে কখনো গরু সৃষ্টি হইতো? হইতো না। তাহলে আমরা কেন জোর করে ধর্মের সাথে ইভলিউশনকে কনফ্লিক্ট করাই? ওই যে বললাম না যে তোমাকে আগে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপরে এটা নিয়ে কমেন্টে যাইতে হবে, ঠিক আছে? কারণ আমাদের মনে করো এই যে ইভলিউশন, আমি তো বোটানিতে পড়ছি, বোটানি ছাড়া হার্ডলি কোনো সাবজেক্ট আছে যেটাতে ইভলিউশন পড়ানো হয়। যেমন মেডিকেলে অবভিয়াসলি এটা পড়ানো হয় না, ইভেন জুওলজিতেও এটা অল্প স্বল্প পড়ানো হয়, মাইক্রোবায়োলজিতে এটা অবভিয়াসলি পড়ানো হয় না, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়েও এটা পড়ানো হয় না, কারণ এগুলোর ওখানে ইউজ নাই। কৃষিক্ষেত্রেও এটা খুবই কম পড়ানো হয়, পড়ানোই হয় না, তাই না? তো এই জন্য আমাদের কনসেপ্টটা হচ্ছে জানতে হবে, তারপরে কথা বলতে হবে। মানে আমি বলতেছি একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতি তৈরি হয়ে গেছে, দ্যাট ডাজন্ট মিন যে আমি বলতেছি যে আল্লাহ সেই প্রজাতি তৈরি করে নাই। মানে এটা দুইটা ডিফারেন্ট সিনারিও আমার কাছে মনে হয়। মানে এটা আমার হচ্ছে বিবর্তন নিয়ে মতামত, যেহেতু আমি বিবর্তন নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, তো এইবার হচ্ছে আমাদের ওকে, শুধু তাই নয়, জৈব অভিব্যক্তির কারণে জটিল জীব সরলতম জীবে রূপান্তর হয়েছে, তার উদাহরণ আছে। তাহলে এখানে আরেকটা মজার জিনিস বলে দিল যে বিবর্তনের সংজ্ঞাটা দাগাই নিও। এতক্ষণ যা পড়ছি এমসিকিউ ছাড়া বিবর্তন কাকে বলে এই সংজ্ঞাটা সবাই একটু দাগাই নিও। আচ্ছা, তো আমরা মেনলি বুঝলাম যে বিবর্তন মানে সরল থেকে জটিল হবে, এটাই মেইন, বাট অনেক সময় জটিল থেকে সরলও হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অ্যালিল বুঝি কারা কারা, তারা একটু বলি তো। অ্যালিল হচ্ছে এই যে অ্যালিলের সংজ্ঞা, এটাও দাগাই নিবা। অ্যালিল কারা কারা বুঝি এটা একটু বলি। অ্যালিল কি বুঝি আমরা? আমরা মনে আছে আমরা বলছিলাম যে মা বলেছে ইঞ্জিনিয়ার হতে, বাবা বলেছে ডাক্তার হতে। এই যে ইঞ্জিনিয়ার এবং ডাক্তার দুটো ডিফারেন্ট জিন, এরাই পরস্পরের অ্যালিল। অর্থাৎ একটা জিন যে বলে লম্বা হতে, একটা জিন যে বলে খাটো হতে, এরাই পরস্পরের অ্যালিল। অর্থাৎ সেম ক্যারেক্টার, সেম জিন, বাট হচ্ছে মানে সেম টাইপ অফ বৈশিষ্ট্য, বাট অপোজিট। একজন এক একজন হচ্ছে এক একটা। ওকে, আচ্ছা ফাইন। তো এরপরে আমাদের এখানে আর তেমন কিছু এগুলো দরকার নাই, এগুলো এমনি রিডিং দিও তোমরা যে বিভিন্ন কথাবার্তা বলেছে। আমরা এখানে চলে যাই জীবনের আবির্ভাবে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, সো জীবনের আবির্ভাবে এখানে হচ্ছে এই যে এখানে দেখাইছে যে কোনটার সাথে কোনটার হচ্ছে লিঙ্কেজ। তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় আমি নিয়ে যাব, সেটা হচ্ছে ডারউইন বা ডারউইনের তত্ত্ব। তোমরা একটু মাথা ঠান্ডা করে শুনবা। এই ডারউইন বা ডারউইনের তত্ত্ব আমাদের শর্ট কোশ্চিনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ ডারউইন বা ডারউইনের হচ্ছে তত্ত্ব। তো উনি এই যে এই বইটার নাম পড়বা অরিজিন অফ স্পেসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন, ওখানে উনি হচ্ছে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন সম্পর্কে কথাবার্তা বলেছে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলতে পারবা প্রাকৃতিক নির্বাচন জিনিসটা কি? প্রাকৃতিক নির্বাচন জিনিসটা কি এটা বুঝতে হবে। ন্যাচারাল সিলেকশন, দেখো আমরা কাকে পছন্দ করি? যে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে। বা তুমি যদি লার্জ স্কেলে চিন্তা করো, তুমি পড়াশোনা করছো, পড়াশোনা করার পরে ভালো রেজাল্ট করছো, তোমাকে সবাই নিয়ে বাহবা দিচ্ছে। যে পড়াশোনা করে নাই, ভালো রেজাল্ট করে নাই, তাকে সবাই অ্যাভয়েড করে চলছে, রাইট? তাহলে ন্যাচারাল সিলেকশন হচ্ছে এক্স্যাক্টলি এটা, যে ন্যাচারের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে সে টিকে যায়, যে ন্যাচারের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে না সে হচ্ছে হারাই যায়। এবং খুবই রিসেন্ট এক্সাম্পল এটার কি জানো? মানে তোমরা দেখছো এরকম এক্সাম্পল কি তোমরা বলতে পারবা? মানে তোমরা এক্সপিরিয়েন্স করছো, তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স করছো। এই যে কত মানে শত শত বছর আগে ডারউইন এই কথা বলে গেছে, আজ এই জায়গায় দাঁড়াই আমরা সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স করছি। সেটা কি জানো? করোনা ভাইরাস। এই করোনা যদি চীনে টিকে বা কোনো একটা শীত প্রধান দেশে টিকে, এর কিন্তু গরম প্রধান দেশে টিকার কথা না। বাট আমরা এইটা কেমন কোভিডের কথাই বলছি। হ্যাঁ, আচ্ছা, সো এই যে করোনা ভাইরাস ঠান্ডা দেশেও টিকেছে, করোনা ভাইরাস হচ্ছে সৌদি আরবের মতো গরম দেশেও টিকছে। কিভাবে হইলো বলো তো? এটা এটা কিভাবে সম্ভব হয়েছে? ও যখন সৌদি আরবে গেছে ও তখন ওইখানের সাথে অ্যাডজাস্ট করছে, ও যখন বাংলাদেশে আসছে ও বাংলাদেশের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করছে, ও আলটিমেটলি সব জায়গার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করছে। এই জন্য কিন্তু একটা লং টাইম ধরে ও টিকতে পারছে। এবং মানুষ যখন ওটার ভ্যাকসিন তৈরি করে ফেলছে তখন ও আবার নিজেকে তৈরি করছে, মানে নিজেকে বদলাইছে, পরিবর্তন হয়েছে। তার ফলে ভ্যাকসিনও কাজ করে নাই।
এমন অনেকে আছে যে করোনার টিকা নেওয়ার পর, অনেক রিপোর্ট হয়েছে না যে টিকা খারাপ, টিকা ভালো না, করোনার টিকা নেওয়ার পরও মারা গেছে, এরকম অনেক রিপোর্ট হয়েছে না? এটা কেন হয়েছে বলো তো? বা একবার করোনা হওয়ার পর পরের বার করোনাতে মারা গেছে, কারণ করোনাই তো নিজেকে চেঞ্জ করে ফেলছে। সো তুমি যে প্রোটেকশন নিছো সে প্রোটেকশন তো কাজ করে নাই। তো এইটাই হচ্ছে ন্যাচারাল সিলেকশন। যেরকম আমাদের ডাইনোসর পরিবেশের সাথে টিকতে পারে নাই, ডাইনোসর গেছে বিলীন হয়ে। ডাইনোসর পরিবেশের সাথে টিকতে না পেরে হাওয়া হয়ে গেছে। বুঝতে পারছো ঘটনাটা? তো যে কোনো অবস্থায় পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। যে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে সেই লাইফে হচ্ছে সাকসেসফুল হয়। আচ্ছা, সো আমি এটা একটু পড়াই নিই, তারপরে তোমাদেরকে ওই যে প্ল্যানটা বলেছি সেটা আজকে বলে দিব। ওকে, সো এখানে আমাদের এ হচ্ছে অত্যধিকারে বংশবৃদ্ধি। আমি রিডিং দিব না, আমি এগুলো একদম সহজ করে তোমাদেরকে বলবো। হ্যাঁ, অত্যধিকারে বংশবৃদ্ধি। তোমরা খেয়াল করে দেখবা যে একটা কুকুর অনেকগুলো বাচ্চা দেয়, তুমি যদি একটা পিঁপড়ার কাছে যাও সে আরো বাচ্চা দেয়। অর্থাৎ যার সাইজ ছোট সে কিন্তু অনেক বাচ্চা দেয়, যার সাইজ বড় সে কিন্তু অল্প বাচ্চা দেয়। তোমরা বলতে পারবা কেন সাইজ যাদের ছোট তারা কম বাচ্চা দেয় আর সাইজ যাদের বড় তারা হচ্ছে বেশি বাচ্চা দেয়? কারণ যারা ছোট সাইজের তারা কিন্তু টিকে থাকা তাদের কঠিন। একটা পিঁপড়ার বসতির পরে ঠাস করে তোমার একটা পা পড়লে তুমি শেষ, ঠিক আছে, মানে পিঁপড়াগুলা শেষ। এই কারণে ছোট যারা সাইজ হয় তারা টিকে থাকার জন্য বেশি সংখ্যক প্রজনন করে বা বেশি সংখ্যক প্রতিরূপ তৈরি করে। কিন্তু যারা বড় হয়, যেরকম মানুষের সার্ভাইভাল ক্যাপাবিলিটিস অনেক বেশি, মানে হাতে গোনা কয়টা বাচ্চাই মারা যাচ্ছে বলো? যাচ্ছে না। সেই জন্য মানুষের কম সংখ্যক বাচ্চা হয়, কারণ মানুষের কম সংখ্যক বাচ্চা হইলেও মানুষ টিকে থাকবে, এই কারণে মানুষের কম সংখ্যক বাচ্চা হয়। ঠিক আছে, ফাইন। এরপরে হচ্ছে অত্যধিকারে বংশবৃদ্ধি। এখন এই যে আমাদের যে বংশবৃদ্ধি হইলো, এইটার কারণে কিন্তু সীমিত খাদ্য এবং বাসস্থান। আমাদের এটা জানতে হবে এই পৃথিবীতে ওই লেভেল অফ খাদ্য এবং ওই লেভেল অফ বাসস্থান নাই যে লেভেল অফ জীব প্রজাতি আছে, সেটা মানুষ হোক, সেটা গরু ছাগল হোক, সেটা উদ্ভিদ হোক, যে কোনো কিছু হোক, সেই লেভেল অফ স্থান নাই। কারণ পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেগুলোতে আমরা স্টিল বসতি স্থাপন করতে পারি না, মানে যেই জায়গাগুলো সেফ না। মানে এখন দেখো ওই অ্যান্টার্কটিকাতে গিয়ে আমাকে রেখে দিলে তো আমি ওখানে সার্ভাইভ করতে পারবো না। সো অ্যান্টার্কটিকা পৃথিবীর একটা অংশ, বাট সেই অংশ আমার জন্য অনুকূল না। ফাইন। লাস্ট হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। তো আমরা তিনভাবে সংগ্রাম করব। একটা হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম, খুবই সিম্পল, যেরকম ডাইনোসরের উচিত ছিল পরিবেশের সাথে সংগ্রাম করা, সে পারে নাই। আরেকটা হচ্ছে একদম সিম্পল, মনে করো একটা ইয়েতে কি বলে, একটা তৃণভূমিতে, মানে অনেক ঘাস আছে এমন একটা জায়গাতে তুমি অনেকগুলো গরু এবং অনেকগুলো ছাগল ছেড়ে দিলা। এখন এই যে ঘাসের সংকট তৈরি হবে, কারণ গরু ছাগলের সংখ্যা অনেক বেশি। এখন একটা ছাগল যদি আরেকটা ছাগলের জন্য ওই জায়গায় ঘাস না পায়, তাহলে সেটা হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। অন্ত মানে কি? নিজেদের মধ্যে তাদের সংগ্রাম। আমি বুঝাতে পারছি? অর্থাৎ একটা প্রজাতি ওই সেম প্রজাতির জন্য, অন্ত মানে হচ্ছে ভেতরে, হ্যাঁ, মানে একটা ছাগল আর একটা ছাগলের জন্য ওই জায়গাতে খাবার পাচ্ছে না। বাট একটা ছাগল যদি একটা গরুর জন্য খাবার না পায়, সেটা হচ্ছে আন্ত। তো আন্ত মানে হচ্ছে ডিফারেন্ট প্রজাতির মধ্যে সংগ্রাম। আন্ত, মানে একটা দেওয়াল আছে না, আকার আছে, আকার মানে মনে করবা দেওয়াল। সো দেওয়াল কি? ডিফারেন্ট, দেওয়াল মানে ডিফারেন্ট। সো ডিফারেন্ট প্রজাতির মধ্যে সংগ্রাম, দ্যাটস আন্তঃপ্রজাতিক সংগ্রাম। সেম প্রজাতির মধ্যে সংগ্রাম, অন্তঃপ্রজাতিক সংগ্রাম। যেরকম একটা স্কুলের মধ্যে যদি দাবা খেলা হয় তাহলে সেটা অন্ত স্কুল দাবা, আর যদি একটা স্কুলের সাথে অন্য স্কুলের দাবা খেলা হয় সেটা হচ্ছে আন্ত স্কুল দাবা। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? এটা আমাজন বন কেটে ফেললে অনেক জায়গা বাড়বে, বাট ওই জায়গা দিয়ে তুমি থাকতে পারবা না, বুঝছো? তোমাকে অক্সিজেন দিবে কে? অক্সিজেন ছাড়া তুমি থাকবা কিভাবে? তোমরা জানো অ্যামাজনকে হচ্ছে ইয়ে বলা হয়, পৃথিবীর ফুসফুস বলা হয়, এটা তো তোমাদের জানার কথা। এই সবাই ডান?
ডান সবার? ঠিক আছে, এরপর হচ্ছে প্রকরণ বা জীবদেহে পরিবর্তন। এটা তোমরা অলরেডি জানো, আমি বলেছি করোনা ভাইরাসের যে এক্সাম্পলটা একদম ক্লাসিক একটা এক্সাম্পল, সেটা হচ্ছে মিউটেশন এবং হচ্ছে ভ্যারাইটি। মিউটেশন মানে ইভলিউশন মানে যেমন আস্তে আস্তে পরিবর্তন, মিউটেশন মানে হচ্ছে হঠাৎ এবং আকস্মিক পরিবর্তন, হঠাৎ এবং আকস্মিক পরিবর্তন। ঠিক আছে, এরপর হচ্ছে ভ্যারাইটি। ওই যে আমের যে বিভিন্ন ভ্যারাইটি থাকে, ল্যাংড়া, ফজলি, আশ্বিন, বাড়িফোর, তারপর হচ্ছে হাড়িভাঙা, এগুলো এক একটা হচ্ছে ভ্যারাইটি। প্রাকৃতিক নির্বাচন অলরেডি এটা সম্পর্কে বলা হয়েছে। এই যে যেমন খেয়াল করো, এই সবুজ কাঠে, এই যে বাদামি কাঠের সাথে ওরা বাদামি হয়ে গেলে ওরা বেঁচে আছে, বাট বাদামি কাঠের মধ্যে ওরা যদি সবুজ হয়ে থাকে ওরা কিন্তু বেঁচে থাকবে না। এই যে ওদের চোখে পড়ছে, দেখো এই যে কালো যেই কাকটাই, কাকের কিন্তু ওগুলো হচ্ছে চোখে পড়ছে, সো ওগুলো খেয়ে ফেলবে। সো নিজেকে সবসময় পরিবর্তন করতে হবে। ঠিক আছে, নতুন প্রজাতির উৎপত্তি। নতুন প্রজাতির উৎপত্তি তো আমরা পড়ছি যে তিনভাবে হতে পারে। একটা হচ্ছে কোনো একটা পপুলেশন এত বেশি আলাদা হলো যে সেখান থেকে একটা পৃথক প্রজাতি হলো। আরেকটা হচ্ছে সংকরায়ন। তোমরা জানবা যে যেরকম ক্যাপসিকামের স্বাদটা কিসের মতো? মরিচ আর টমেটোর মতো না? তাহলে মরিচ এবং টমেটো একসাথে করলে কিন্তু ক্যাপসিকাম তৈরি হয়। এটা হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, দুইটা প্রজাতিকে একত্রিত করা। আর আরেকটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা বাড়া। মানে মনে করো মানুষের 46 ক্রোমোজোম, এই 46কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, বা মানুষের 23টা ক্রোমোজোম, তাহলে এই 2 দিয়ে গুণ করলে এটা যে 46 হয়। এই যে ক্রোমোজোমের লেভেল বাড়াকে প্লয়েডি লেভেল বলে। এটা তোমরা পরে আরো ডিটেলস জানবা, আমি এখানে এত বেশি ডিটেলস বলতে চাচ্ছি না। বাট স্ট্রবেরি যেটা, সেটা কিন্তু অক্টাপ্লয়েডের উদাহরণ। হ্যাঁ, মানে স্ট্রবেরি হচ্ছে 8 দিয়ে গুণ করা হয়েছে ওর বেসিক ক্রোমোজোমকে, দেন স্ট্রবেরি তৈরি হয়েছে। এগুলো তোমরা হচ্ছে পরে জানবা। আচ্ছা, সো এই তো মোটামুটি এগুলা। আমি তোমাদের রিকোয়েস্ট করব, আচ্ছা মাইক্রো ইভলিউশন, ম্যাক্রো ইভলিউশন, এটা তো খুব মানে হচ্ছে সহজ কনসেপ্ট। মাইক্রো মানে হচ্ছে ছোট পরিসরে ইভলিউশন, ম্যাক্রো মানে হচ্ছে বড় পরিসরে ইভলিউশন, একদম সহজ। সো তোমরা হচ্ছে এই ইয়েটা পড়বা, এই পুরোটা হচ্ছে রিডিং পড়বা। কোনো সমস্যা হলে আমাকে নেক্সট ক্লাসে জানাবা। আমি এক ক্লাসে আর এগুলো বলবো না। অডারণীয় অভিব্যক্তি আছে, এটা সম্পর্কে আমি নেক্সট ক্লাসে একটু বলে দিব না। আচ্ছা ঠিক আছে, তোমরা এই পর্যন্ত রিডিং পড়ো, এই পর্যন্ত। এখান থেকে এই কনসেপ্টটা নিয়ে এত কথা বললাম কেন জানো? এখান থেকে মানে শর্ট কোশ্চিন আসবে, এবং শর্ট কোশ্চিনটা পুরোই তোমার বেসিক থেকে লিখতে হবে। মানে তুমি বই যদি ভালোভাবে না পড়ো, না বুঝো, তাহলে তুমি লিখতে পারবা না, বুঝছো? ঠিক আছে, আজকে আর বেশি চাপ দিব না, এইটুকুই থাকবে আজকে। আমি তোমাদেরকে একটা সুন্দর করে রুটিন করে দিই, হ্যাঁ? আচ্ছা দেখো, তোমাদের একটু চিন্তা করতে হবে। তোমরা আমাকে একটু বলবা যে তোমাদের হচ্ছে স্কুলের প্রি টেস্টের ডেট দিয়েছে, অর্ধবার্ষিক বা প্রি টেস্টের ডেট দিয়েছে? আচ্ছা, আমি একটা র্যান্ডম ধরি, হ্যাঁ? প্রতি বছর প্রি টেস্টটা হচ্ছে সেপ্টেম্বর মাসে হয় এবং টেস্টটা হচ্ছে নভেম্বরে হয়। বাট এইবার সেপ্টেম্বরের আগের মাস কি? আগস্ট না? এইবার অবশ্যই এটা আগস্ট বা তারও আগে হবে, এটা তোমাকে বুঝতে হবে, হ্যাঁ? আর টেস্টটাও হচ্ছে এবার অক্টোবর বা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অক্টোবরেই হবে। অক্টোবরেই তোমার হচ্ছে টেস্ট পরীক্ষাটা হবে, সময়টা অনেক কম। সো আমি লার্জ স্কেলে যদি এভাবে লিখি, প্রি টেস্ট, টেস্ট, এসএসসি, তোমার এখন প্যাটার্নটা হচ্ছে এখানে, আর তুমি এখন আসো হচ্ছে এখানে, এখানে আসছো মনে করো, ঠিক আছে? এরকম একটা প্যাটার্ন। আচ্ছা, তোমাকে যে কাজটা করতে হবে, আজকেই সবগুলো বই নিয়ে বসবা, তুমি একটা লিস্ট করবা। কি লিস্ট? 3 টাইপের লিস্ট করবা। একটা লিস্টে রাখবা হচ্ছে অল, মানে হচ্ছে একদম সব পারি, সব পারি এরকম একটা চ্যাপ্টারগুলো, সব পারি, অল্প পারি, কিছু পারি না। যেমন কি? যেমন আমি উদাহরণ দিই, বায়োলজির ক্ষেত্রে 14টা চ্যাপ্টার আছে, মনে করো কম করেই ধরলাম তুমি 4টা চ্যাপ্টার মাত্র সব পারো, একদম সব পারো। আচ্ছা, অল্প পারার মধ্যে
বুঝতে হবে, মিনিমাম 50% পারতে হবে, নাহলে সেটা কিন্তু অল্প পারি না, সেটা কিছু পারি নার মধ্যে পড়বে। কারণ একটা চ্যাপ্টারে 50% পারো না, তার মানে ওই চ্যাপ্টারটা আসলে পারো না, ওটা সব মানে অল্প পারার মধ্যে পড়বে না। তো 50+% যেগুলো পারো সেটাকে অল্প পারার মধ্যে ধরতে পারো। মনে করলাম এরকম চ্যাপ্টার আমার 2টা আছে, 6টা, আর কয়টা থাকে? 14-র মধ্যে 6 বাদ দিলে কত থাকে? 8 থাকে না? হচ্ছে 8। ঠিক আছে, এটা হচ্ছে মানে প্রতিটা সাবজেক্টে এরকমভাবে তোমার চ্যাপ্টারগুলা ডিস্ট্রিবিউশন করতে হবে। তুমি সূচিপত্রে পেন্সিল দিয়ে লিখতে পারো, যেরকম সব পারিকে তুমি মনে করো যে এস দিলা, অল্প পারিকে ও দিলা, কিচ্ছু পারি নাকে একটা ক্রস চিহ্ন দিলা, ঠিক আছে? বা সব পারিকে সহজ বুদ্ধি হচ্ছে একটা টিক চিহ্ন দেওয়া, আর অল্প পারিকে ও দেওয়া আর ওইটাকে ক্রস চিহ্ন দেওয়া, সহজে এরকম করতে হবে। ঠিক আছে, ওকে। এই যে 4, 2, 8 এরকম হচ্ছে তোমার অবস্থা। তোমার প্রথম কাজটা কি হবে জানো? তোমার প্রথম কাজটা হচ্ছে যেটা তুমি সব পারো এইটাই আগে পড়া। হ্যাঁ, এটা আগে কেন পড়া জানো? কারণ তোমরা আসলে সব পারো এরকম চ্যাপ্টার খুব কম, যা পারো সেটাও আধা ছাদা পারো, বা কিছুই পারো না, বা পরীক্ষার হলে গিয়ে হচ্ছে ভুলে যাবা। তো তোমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারটা সবার আগে ধরা, এরপরে যেগুলো অল্প পারো সেটা এটার মধ্যে আনা। আর যারা কিচ্ছু পারো না তারা খুব সুন্দর মতো হাফ সিলেবাস টার্গেট করবা, 50% সিলেবাস টার্গেট করবা। এবার তোমরা জিজ্ঞেস করবা আপু কোন চ্যাপ্টার পড়বো, কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট? আজানটা শেষ হোক। ওকে, সো মেইন কথা হচ্ছে তুমি 50% সিলেবাস টার্গেট নিবা, মেইন কথা হচ্ছে এটা। কোনগুলো ইম্পর্টেন্ট? সহজ সমাধান, শর্ট সিলেবাস যেগুলো চ্যাপ্টার আছে সেগুলো ইম্পর্টেন্ট। শর্ট সিলেবাসের মধ্যেও যদি অল্প পড়তে চাও তাহলে যে অধ্যায়গুলো শর্ট সিলেবাসে তুমি ভালো পারো সেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারছি? মানে মানে সিলেবাস হচ্ছে মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের জন্য তোমার কারোর দ্বার প্রান্তে যাওয়ার দরকার নাই। 26-এর শর্ট সিলেবাসটা নামাবা, প্রত্যেকটা সাবজেক্টের ওখানে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো অন্যান্য চ্যাপ্টারের থেকে বেশি গুরুত্বপূর্ণ। ডান? বুঝতে পারছো? ওকে, এবার তোমার টার্গেট হচ্ছে এই প্রি টেস্টের আগে মিনিমাম, আমি কিন্তু সবগুলো মিনিমাম করে বলতেছি, ম্যাক্সিমাম করলে আরও ভালো, 50% সিলেবাস তোমার প্রি টেস্টের আগে শেষ করতে হবে এবং বেস্টভাবে করতে হবে। এটা করে তুমি যদি প্রি টেস্ট দিতে বসো এবং তোমার স্কুলে যদি ফুল সিলেবাসে প্রি টেস্ট হয়ে থাকে তুমি অনেক ভালো প্রি টেস্ট দিয়ে আসতে পারবা। তবে ম্যাক্সিমাম স্টুডেন্টই প্রি টেস্টে খারাপ করে, এটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই। তো তোমার এখন টার্গেট হচ্ছে মিনিমাম 50% সিলেবাস কমপ্লিট করে, পারফেক্টভাবে কমপ্লিট করে, আমি বারবার বলছি, প্রি টেস্টটা ডান করা। এরপরে সেকেন্ড স্টেপে এসে এখানে কি আমি 50% আরও পড়ে ফেলবো?
যারা ভেরি গুড স্টুডেন্ট তারা 50 পড়বো, যারা ভেরি গুড না তারা এখানে 20% পড়বো, আর এই 50% রিভিশন দিব। অর্থাৎ 70% সিলেবাস ফুল কমপ্লিট করে আমরা টেস্টে বসবো। এভাবেও তুমি টেস্টে খুবই সুন্দর মতো সব সাবজেক্টে A+ এবং ভালো মার্ক নিশ্চিত করতে পারবা। আর সামনের দিনগুলোতে তো অবশ্যই আমি তোমাদের বিভিন্ন রুটিন এবং এটা সেটা এগুলো হচ্ছে তোমাদের দিব, বাট ক্লাসের মাঝে তো এগুলো বলা যায় না, এগুলো আমি আলাদা করে তোমাদের আমার ইউটিউব চ্যানেল বা এইগুলো জায়গাতে তোমরা পেয়ে যাবা। এটা কি বুঝছো? কার কোনো কনফিউশন আছে এখানে? হ্যাঁ, ভালো কথা বলছো। বাংলা, বিজিএস, ধর্ম এগুলো আর কি করব, এগুলো হচ্ছে ডেইলি পড়বা। ডেইলি একটা করে ইংলিশ মডেল টেস্ট সলভ করবা, ডেইলি একটা করে হচ্ছে ধর্মের এক পেজ পড়বা, তারপরে হচ্ছে একটা পাঠ পড়বা বা এক পেজ পড়বা, বা হচ্ছে মনে করো এক সপ্তাহ ধর্ম পড়লা, পরের সপ্তাহে হচ্ছে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের হচ্ছে এক পেজ পড়লা। এবার কিন্তু ফুল সিলেবাস তোমরা কিন্তু সবচেয়ে বেশি খারাপ করবা হচ্ছে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এবং হচ্ছে ইংলিশে। এইটা মাথায় রেখো এবং সেই অনুযায়ী হচ্ছে প্ল্যান করো, ঠিক আছে? আরও এক্সট্রা যে ডিটেলস বা অন্যান্য যে ইয়েগুলো আছে এগুলো হচ্ছে আমি নেক্সট ক্লাসে বলবো বা নেক্সটে কোনো দিন বলবো। তো আমাদের হচ্ছে এই আজকে 5 নম্বর পর্বটা শেষ করছি, আমরা 2টো পর্বের ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দিব। নেক্সট পর্বে আমাদের এই পুরো চ্যাপ্টারটা রিভিউ হবে এবং তারপরের পর্বে আমাদের হচ্ছে সৃজনশীল সলভ হবে। মানে 6 নম্বর পর্বে অধ্যায় রিভিউ হবে, কেউ মিস দিবা না, এবং 7 নম্বর পর্বে হচ্ছে আমাদের সৃজনশীল সলভ হবে। ঠিক আছে? সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে এবং আল্লাহ হাফেজ।